বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, আফ্রিকার সবগুলো দেশ এবং পৃথিবীর অনেক দেশ মিলিটারি কুয়ের সম্মুখীন হয়েছে বারংবার। পাকিস্তান তো স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 5 বার মিলিটারি কুতে চলছে, আর আরো 5 বার সেখানে ট্রাই করছিল, কিন্তু সাকসেসফুল হয় নাই। মানে টোটাল এ পর্যন্ত 10 বার মিলিটারি কু করছে, 5 বার সাকসেসফুল হয়েছে, 5 বার সাকসেসফুল হয় নাই। কিন্তু এক্সেপ্ট যে জিনিস সেটা হচ্ছে ভারতে এখন পর্যন্ত কোনো মিলিটারি কু হয় নাই, এবং সম্ভাবনা হচ্ছে যে ভারতে কখনো মিলিটারি কু হবেও না। এখন মিলিটারি কু যারা না জানেন তাদের জন্য একটু বলে নিই, মিলিটারি কু হচ্ছে যদি কোনো দেশের মিলিটারি সেই দেশের সরকারকে ক্ষমতা থেকে সরাইয়া সেই দেশের ক্ষমতা নিজেরা হাতে নেয় এবং নিজেরা দেশ চালানো শুরু করে, এই জিনিসটাকেই বলে মূলত মিলিটারি কু। এই কু এর স্পেলিং হচ্ছে COUP, বাংলায় যাকে আমরা বলি মিলিটারি শাসন। আর এই মিলিটারি কু কিভাবে হয়, কেন হয়, কোন কোন দেশে বেশি হয়, এই সব কিছু নিয়ে ডিটেলস আমি একটা ভিডিও আগেই বানিয়ে রাখছি। সেই ভিডিও লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিচ্ছি এবং নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন। এখন ভারতে কেন মিলিটারি কু হয় নাই, এই জিনিসটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে মিলিটারি কু হয় কেন, মিলিটারি কু হওয়ার পেছনে কারণ কি। প্রথম কারণ হচ্ছে যদি কোনো দেশের সরকার সেই দেশের মিলিটারির সাথে দুর্বল হয়, অথবা মিলিটারি সেই দেশের সরকারের সাথে শক্তিশালী হয়, তখন সেই দেশে কু করা অনেক সহজ। এখন এই শক্তিশালী সেটা শুধুমাত্র যে পাওয়ারফুলের দিক দিয়ে এমন না, সেটা হতে পারে টাকা পয়সার দিক দিয়েও। যেমন পাকিস্তান হচ্ছে একটা গরিব দেশ, আর সেই গরিব দেশের আর্মি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী আর্মি। এখন পাকিস্তানকে গরিব দেশ বললে অনেকের গায়ে নুন লাগতে পারে। তো 4 দিন আগের ঘটনা, পাকিস্তানে একটা ড্রিম বাজার মল খুলছিল এক লোক। সে বিদেশে ছিল, বিদেশে দেখছে যে বিদেশে মানুষ কত সস্তায় কাপড় চোপড় পরে, সে নিজেও পাকিস্তানে এসে একটা বিশাল একটা মল খুলছে এবং সেখানে সস্তায় কাপড় চোপড় বেচবে এরকম একটা পুরো মলটাকে ডেকোরেশন করছে, এবং সেখানে 50 টাকা থেকে কাপড় শুরু করছিল, একদম বাচ্চাদের কাপড়, যা 50 টাকা রেট থেকে শুরু হয়ে 1000-2000 টাকার মতো ছিল, এবং একটা ডিসকাউন্ট দিয়েছিল ওপেনিং এর যে এই ডিসকাউন্টটা সারা বছর চলবে। পাকিস্তানের মানুষ কি করছে, মনে হয় যেন পুরো পাকিস্তানের মানুষ গিয়ে সেই মলটাকে লুটে নিয়ে আসছে। তাদের এতটুকু সবুর নাই যে 1 বছর পর্যন্ত ডিসকাউন্ট চলবে, সেই 1 বছরে আমরা যাই জিনিসগুলো কিনতে পারবো, এতটুকু ধৈর্য তাদের মধ্যে নাই। ধৈর্য থাকবে কেন? কারণ তারা বিশ্বাসই করতে পারে না পাকিস্তানের মানুষ যে কেউ তাদেরকে ডিসকাউন্টে জিনিস দিবে। কারণ সেখানে মূল্যবৃদ্ধি এখনো 9% বেশি চলতেছে, সেখানে মূল্যবৃদ্ধি, জিনিসপত্রের দাম এত, সেখানে মানুষ বিশ্বাস করতে পারে না যে তাদেরকেও ডিসকাউন্টে জিনিস দিবে, 50 টাকা একটা জামা দিবে। এই জন্য পুরো মলটাকে একবারে লুটে পুটে সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে। 4 দিন আগের ঘটনা। যাই হোক, এটা আউট অফ টপিক ছিল। তো এই গরিব দেশ পাকিস্তানের আর্মি হচ্ছে সবচেয়ে ধনী, এই জন্য পাকিস্তানে বারবার মিলিটারি কু হয়। কারণ আর্মিদের কাছে রিসোর্স বেশি, পাকিস্তান আর্মির কাছে টাকা পয়সা বেশি, এবং এই জিনিসটা শুরু হয়েছে স্বাধীনতার পর থেকেই। স্বাধীন হওয়ার পরে পাকিস্তানের ভয় ছিল যে ভারত যদি কোনো সময় পাকিস্তানের উপর হামলা করে দেয়, এদিকে ছিল পূর্ব পাকিস্তান, ওইদিকে ছিল পশ্চিম পাকিস্তান, কোন সময় না জানি আবার ভারত হামলা করে দেয়। এই জন্য তারা কি করছে, পাকিস্তান যে দেশের মানুষের উন্নতির কথা চিন্তা বাদ দিয়ে, দেশের মানুষের কথা বাদ দিয়ে আর্মিকে রিসোর্সফুল করার চেষ্টা করছে। আর্মিকে অস্ত্র, মানে একটা দেশের 60% জিডিপি তারা পুরো আর্মির পিছনে লাগাই দিছে। এই জন্য শুরু থেকেই পাকিস্তানের আর্মি অনেক রিসোর্সফুল, অনেক ধনী। মানে এখন বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী আর্মি হচ্ছে পাকিস্তান। পাকিস্তানে মিলিটারি কু হয়ে আসছে এবং ভবিষ্যতেও হতে থাকবে, এটা স্বাভাবিক। এরপরে হচ্ছে স্ট্রং ডেমোক্রেসি। পাকিস্তানে স্ট্রং ডেমোক্রেসি নাই, স্ট্রং ডেমোক্রেসি দূরের কথা। এরপরে আরো একটা হচ্ছে ডোমিনেশন, আর্মির ভেতরে ডোমিনেশন। পাকিস্তান আর্মিতে পাঞ্জাবিদের ডোমিনেশন অনেক বেশি। এখন পাকিস্তান আর্মিতে পাঞ্জাবিদের ডোমিনেশন কিভাবে বেশি হলো সংক্ষেপে বলতেছি। ব্রিটিশরা যখন ভারতবর্ষ শাসন করছে তখন তারা কি করছে, ভারতের যে মেজরিটি গ্রুপ ছিল মানে হিন্দু, তাদেরকে চাকরি না দিয়া চাকরি তো সংখ্যালঘু যারা ছিল তাদেরকে, তার মধ্যে একটা হচ্ছে এই পাঞ্জাব। তো এই পাঞ্জাবিদের মিলিটারিতে বেশি চাকরি দিতে হচ্ছে ব্রিটিশরা। তাদের ভয় ছিল কি, মেজরিটি যে পিপল আছে তাদের ভেতর থেকে যদি আর্মিতে চাকরি দেওয়া হয়, তাহলে আর্মিতে ঢুকে তারা বিদ্রোহ করতে পারে ব্রিটিশদের বিরুদ্ধে। এই জন্য সংখ্যালঘুদের দিত, যাদের এই বিদ্রোহ করার ক্ষমতা ছিল না। তো যখন 1947 সালে ভারত পাকিস্তান ভাগ হয়, তখন ভারতের যে এই পাঞ্জাবের যে আর্মি ছিল, পাঞ্জাব রেজিমেন্টের যে আর্মি ছিল, পাঞ্জাবি মুসলমান যারা ছিল, এরা বেশিরভাগ চলে যায় হচ্ছে পাকিস্তান সাইডে, এবং যার ফলে কি হয়, পাকিস্তান আর্মিতে পাঞ্জাবিদের যে ডোমিনেট সেটা বেড়ে যায়। এখন পুরো পাকিস্তান আর্মিতে এখনো পাঞ্জাবিদের ডোমিনেট অনেক বেশি, যার কারণে তারা বালুচিস্তানকে তো সেখানকার মানুষকে তো মানুষ মনেই করে না, বারবার হামলা করে দেয়। তো এরকম অনেক কাহিনী করে। আমাদের টপিক হচ্ছে মিলিটারি কু, সেই মিলিটারি কুতে আসি। তো এই ডোমিনেশনের কারণেও দেখা যায় যে তারা মিলিটারি কু করে বসে অনেক সময়। এখন মুদ্রা যেটা হচ্ছে সেটা হচ্ছে ভারতে কেন মিলিটারি কু হয় না। ভারতে মিলিটারি কু না হওয়ার পেছনে প্রধান কারণ হচ্ছে স্ট্রং ডেমোক্রেসি। ভারত স্বাধীন হওয়ার পরপরই সংবিধান তৈরি করে ফেলছে, যেটা পাকিস্তান করতে পারে নাই। ভারত কেন করতে পারছে, কারণ ভারতে ব্রিটিশরা যখন ভারতবর্ষ শাসন করছে তখন ভারতের সেই কংগ্রেস সরকারের তাদের
আন্দাজ ছিল, অভিজ্ঞতা ছিল, তারা ব্রিটিশের আমলেও নিজেরা সরকার চালাইছে, এই জন্য সরকার চালানোর অভিজ্ঞতা ছিল, দেশ চালানোর অভিজ্ঞতা ছিল। আর এই কারণে ব্রিটিশদের শাসনামলে থাকার সময় তারা ডেমোক্রেসি কি এবং তার গুরুত্ব কতটা সেটা সম্পূর্ণ বুঝতে পারছে। এই জন্য স্বাধীন হওয়ার পরপরই তারা একটা সংবিধান তৈরি করেছে যেখানে একটা স্ট্রং ডেমোক্রেসি আছে। এরপরে 2 নম্বর হচ্ছে রিলিজিয়ান। ভারতীয় আর্মিতে কোনো ডোমিনেন্ট নাই। ডোমিনেন্ট নাই কেন? ভারতীয় আর্মিতে যখন রিক্রুটমেন্ট করা হয় তখন প্রত্যেকটা জাতি, গোষ্ঠী, জাতপাত, আচ্ছা ভারতে এমনিতে জাতপাত বহুত আছে ভারতীয়, কিন্তু ভারতীয় আর্মির মধ্যে কোনো জাতপাত নেই। সেখানে যখন রিক্রুটমেন্ট করা হয় সব ধর্ম, সব জাতপাত থেকে সেখানে সৈন্য নেওয়া হয়। এবং যখন সেখানে ট্রেনিং এর পরে সবার শেষে যখন তাদেরকে সার্ভিসের জন্য নেওয়া হয়, সার্ভিসে যাওয়ার যখন সময়, তখন তাদের সামনে শ্রীমদ ভগবত গীতা, কোরআন, বাইবেল, বৌদ্ধদের যে ধর্মগ্রন্থ, সব ধর্মগ্রন্থ সামনে রাখা হয় এবং সব ধর্মগ্রন্থ সামনে ছুঁয়ে তারপরে তারা তাদের যে সার্ভিস সেখানে জয়েন করে। অর্থাৎ তারা যখন সার্ভিসে জয়েন করে তখন তাদের সামনে কোনো ধর্ম নেই, তাদের ধর্ম হচ্ছে তাদের কর্ম, আর তাদের কর্ম হচ্ছে তাদের দেশকে বাঁচানো। এবং ডোমিনেশন নাই এই কারণে যে পাঞ্জাব রেজিমেন্টে একজন চিফ বানায় হচ্ছে বিহারের কাউকে, আবার বিহার রেজিমেন্টে একজন চিফ বানায় আসামের কাউকে, আবার আসাম রেজিমেন্টের একজন চিফকে যে কিনা পাঞ্জাবের। তো এই কারণে তাদের যে সংস্কৃতি সবগুলো রাজ্যের সাথে, মানে আর্মির মধ্যে সোজা কথা হচ্ছে কোনো ভেদাভেদ নাই। এই জিনিসগুলো তারা একদম ভারত যখন স্বাধীন হয়েছে তখন থেকে এই জিনিসগুলো একদম মানে চিন্তা ভাবনা করেই নিয়ে আসছে আর্মির জন্য। ভারতের যখন স্বাধীন ভারতে যখন প্রথম আর্মির যে চিফ ছিল, সে তাদের যে সৈন্য ছিল তাদেরকে বলছে যে রাজনীতি হয়েছে একটা জঘন্য খেলা, সবসময় চাইবা এই রাজনীতি থেকে নিজেদের বাঁচাই রাখতে। এবং ভারতীয় সেনারা এখনো যেটা মনে রাখে, ভারতীয় আর্মিরা। এরপরে 3 নম্বরের কারণ হচ্ছে যে ভারতে যত মিলিটারি আছে তার চেয়ে দ্বিগুণ আছে প্যারামিলিটারি ফোর্স। এবং এই প্যারামিলিটারি ফোর্স যা হচ্ছে হোম মিনিস্ট্রি আন্ডারে কাজ করে, তার মধ্যে আইটিবিটি, বিএসএফ, সিআইএসএফ, এরকম অনেকগুলো বাহিনী আছে। এরপরে হচ্ছে স্পাইং এজেন্সি। ভারতের যে স্পাইং এজেন্সি, আমরা হয়তো ভারতের স্পাইং এজেন্সি শুনে বুঝি যে শুধুমাত্র ভারতের র না, ভারতে অনেকগুলো স্পাইং এজেন্সি আছে যারা একে অপরের উপর স্পাইং করে। এক স্পাই এজেন্সি আর এক স্পাইং এজেন্সির উপর নজর রাখে। এবং এই যে স্পাইং এজেন্সি, এগুলো একটাও মিলিটারি আন্ডারে আসে না, এগুলা সব হচ্ছে সরকারের আন্ডারে। অন্যান্য দেশে কি হয় যে কোনো অন্যান্য দেশে, উন্নয়নশীল দেশে যে স্পাইং এজেন্সি সেগুলো মিলিটারি আন্ডারে আসে, মিলিটারি সরকার এবং মিলিটারি দুজন মিলে স্পাইং এজেন্সিগুলো চালায়। কিন্তু ভারতের ক্ষেত্রে সেটা ভিন্ন। ভারতের স্পাইং এজেন্সি যেমন ভারতের কিন্তু সরাসরি ভারতের যে চিফ প্রধানমন্ত্রী তাকে মানে রিপোর্ট করে, তাছাড়া অন্য কাউকে রিপোর্ট করে না। তো এই কারণে মিলিটারির ভেতরে কোনো স্পাইং এজেন্সি নাই, উল্টো মিলিটারির উপরেই স্পাইং করা হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতের মিলিটারিকে যখন রিক্রুটমেন্ট করে, যখন তাদেরকে ট্রেনিং দেয়, তখন তাদেরকে ট্রেনিং এর সময় এটা শেখানো হয় যে মিলিটারি কাজ হচ্ছে দেশকে বাঁচানো, দেশকে চালানো না। এই কারণে ভারতের মিলিটারি যে কোনো সময় দেশের জন্য নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে। অন্যান্য দেশের মতো না যে জীবন দিলে আমাদের যে ব্যবসা সেটা কি হবে। তো এই জিনিসগুলো হচ্ছে ভারতের আর্মির মধ্যে আছে, তারা দেশের প্রতি অনুগত। আর ভারতে অনেকগুলো সরকার কি মানে একে তো সেখানকার যে পলিটিক্যাল পার্টি সেগুলো এত স্ট্রং যে মানে সেন্ট্রাল পলিটিক্যাল পার্টি বাদ দিলাম, মানে বিজেপি কংগ্রেস বাদ দিলাম, এছাড়া স্টেটে যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, যেমন দিদিরে দেখেন আমাদের পাশে মমতা, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে এত স্ট্রং। তারপরে হচ্ছে আম আদমি পার্টি, শিবসেনা, টিডিপি, জেডি, এরকম প্রত্যেকটা রাজ্যে, ভারতের প্রত্যেকটা রাজ্যে যে সেখানকার যে আঞ্চলিক যে দলগুলো আছে সেই আঞ্চলিক দলগুলোই এত শক্তিশালী যার কারণে ভারতে কোনো প্রদেশেও মিলিটারি কু করা সম্ভব না। তারপর তো সেন্ট্রাল তো বহুত দূরের কথা। আর ভারতের মানুষ আর্মিকে সম্মান করে। দেখবেন ছোট ছোট ভিডিও ক্লিপ আমরা দেখি না যে এয়ারপোর্টে ছোট ছোট বাচ্চারা সেলুট দিতেছে, বা যখন আর্মির কনভয় যায় তখন সেলুট দিয়ে দাঁড়াই থাকে সবাই। তারা ভারতের মানুষরা আর্মিকে সম্মান করে। আর ভয় পায় কাকে? রাজনীতিবিদকে। তো যদি কোনো দেশের মানুষ আর্মিকে সম্মান করার জায়গায় ভয় পাওয়া শুরু করে, তখন বুঝতে হবে যে সেই দেশের আর্মি রাজনীতিতে ইনভলভ, ক্ষমতায় ইনভলভ, তারা দেশ চালানোতে ইচ্ছুক। সেই জন্য দেখবেন ওই দেশের আর্মি কেমন সেটা বোঝার দরকার নেই, ওই দেশের মানুষ দেখবেন আর্মিকে কিভাবে তারা করতেছে, রেসপেক্ট করতেছে নাকি ভয় পাচ্ছে। যদি ভয় পায় তাহলে বুঝবেন যে এই দেশের আর্মি রাজনীতির সাথে সম্পৃক্ত। ভারতের আর্মিকে মানুষ ভয় পায় না, ভারতের মানুষ পুলিশকে ভয় পায়। কোনো একটা ঘটনা ঘটলে, অকারেন্স ঘটলে সেখানে পুলিশ আসলে মানুষ ভয় পেতে পারে, রাজনৈতিক নেতারা আসলে মানুষ ভয় পায়, কিন্তু যখনই কোনো আর্মি আসে, আর্মি পারসন, তখন মানুষ মানে একদম নিশ্চিন্ত হয় যে এখন যেটা হবে কারেক্ট হবে। এই জিনিসটা যেসব দেশে নাই, সেই সব দেশে মিলিটারি কু হয়ে আসছে, না হয় পরবর্তীতে হবে, এটা মাস্ট।